আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। তোমাদের পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক একটা ভিডিও তৈরি করে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে, কীভাবে প্রিপারেশন নেবে, তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া হবে। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের এখান থেকে যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে তোমাদের বই সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায়ে রয়েছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে পৃথিবী অবাক তাকিয়ে রয়। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? জানার মাঝে অজানারে করেছি সন্ধান এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের বইয়ের প্রথম অধ্যায় জানার মাঝে অজানারে করেছি সন্ধান। প্রথমে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। এই অধ্যায়ে তোমরা যে কাজগুলো করবে, তোমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণীবেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতি নিয়ে ইচ্ছে মতো মাধ্যমে ছবি এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করবে। সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছে মতো মাধ্যমে এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান, নাচ, অভিনয়, আবৃত্তি ইত্যাদি শাখার মধ্য থেকে যে কোনো একটি শাখায় অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করবে। বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনের রূপকে ইচ্ছে মতো মাধ্যমে এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান, নাচ, অভিনয়, আবৃত্তি ইত্যাদি শাখার মধ্য থেকে যে কোনো একটি শাখায় অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করবে। থিম অনুযায়ী দলের প্রদর্শনী এবং পরিবেশনার সকল আয়োজন সুষ্ঠুভাবে ও পরিকল্পনা অনুসারে করবে। ঐক্যের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পাঠ্য বইয়ে দেওয়া উদাহরণ দেখে অনুশীলন করবে। পাঠ্য বইয়ে দেওয়া স্বরের ব্যবহারে সারগাম অনুশীলন করবে। তারপর তোমাদের বইয়ের 10 পৃষ্ঠায় এই যে একটা ছক আছে, ছকটা ভালো করে শিখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রাম সংস্কৃতি, নগর সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতির মধ্যে পার্থক্য, নির্ধারিত গ্রামের ঘরবাড়ির ক্ষেত্রে শহরের ঘরবাড়ি কেমন, ক্ষুদ্র নিগোষ্ঠী ঘরবাড়ি কেমন, তারপর 3টা ক্ষেত্রে মানুষের খাবার কেমন, পোশাকের ধরন কেমন, ধর্মীয় বিশ্বাস কেমন, আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন, তারপর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে লিখবে, তারপর তাদের বর্ষবরণ আয়োজনের ধরন কেমন, উল্লেখযোগ্য বিভিন্ন উৎসবের বিবরণ দিবে, তারপর জাতীয় দিবসগুলো তারা কীভাবে পালন করে এগুলো লিখবে, ঠিক আছে? তা আমরা এটা নিয়ে একটা ছক দিয়েছি, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখান থেকে ছকটা দেখে নিতে পারবে, ছকের সমাধান করে দেওয়া আছে। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রথম অধ্যায় জানার মাঝে অজানারে করেছি সন্ধান এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, জানার মাঝে অজানারে কেন সন্ধান করতে হবে? আমাদের চোখের সামনে থাকা অনেক বিষয়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়, এজন্য জানা জিনিসের ভেতরেই অজানা জিনিস থেকে যেতে পারে, তাই জানার মাঝে অজানারে সন্ধান করতে হবে। প্রশ্ন 2, সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। প্রশ্ন 3, সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতি হচ্ছে সমাজের ধ্যান ধারণা, আচার অনুষ্ঠান, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন, অভ্যাস, অনুশীলন ইত্যাদির সমষ্টি, যা মানুষ, সমাজ ও পরিবেশ থেকে অর্জন করে। প্রশ্ন 4, বস্তুগত সংস্কৃতি কাকে বলে? মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে, যেমন ঘরবাড়ি, আসবাব, পোশাক, হাতিয়ার ইত্যাদি। প্রশ্ন 5, অবস্তুগত সংস্কৃতি কী? যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ, সেটিকে বলা হয় অবস্তুগত সংস্কৃতি, যেমন দর্শন, ধর্ম, ভাষা, বিজ্ঞান ইত্যাদি। প্রশ্ন 6, কয়েকটি মুসলিম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের নাম লেখো। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আশুরা, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শবে কদর, শবে বরাত, সুন্নতে খতনা, আকিকা এবং অলিমা অনুষ্ঠান।
প্রশ্ন 7, উপসংস্কৃতি কাকে বলে? উপসংস্কৃতি হচ্ছে বৃহত্তর সাংস্কৃতিক ব্যবস্থায় স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটি ক্ষুদ্রতর সংস্কৃতি। প্রশ্ন 8, সাংস্কৃতিক ব্যবধান কি? সাংস্কৃতিক ব্যবধান হচ্ছে সাংস্কৃতিক অসম অগ্রগতি বা সাংস্কৃতিক অনগ্রসরতা। প্রশ্ন 9, আমাদের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ড কিসের মাধ্যমে প্রতিফলিত হয়? আমাদের দৈনন্দিন জীবনে কর্মকাণ্ড সংস্কৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। প্রশ্ন 10, গ্রামীণ সংস্কৃতি কাকে বলে? গ্রামের সাথে সম্পর্কিত সংস্কৃতিকে গ্রামীণ সংস্কৃতি বলে, যেমন পালা গান, জারি গানের আসর ইত্যাদি। প্রশ্ন 11, কোনটির প্রাধান্য বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে বিদ্যমান? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য বিদ্যমান। প্রশ্ন 12, গ্রাম কাকে বলে? একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি থাকে এবং যাদের মূল পেশা হলো কৃষি, সে ছোট অঞ্চলগুলোকেই বলা হয় গ্রাম। প্রশ্ন 13, বর্গা চাষী কারা? যেসব কৃষক সামান্য ভূমির মালিক এবং তার সাথে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে তারাই হচ্ছে বর্গা চাষী। প্রশ্ন 14, বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রধান অর্থনৈতিক সম্পদ কোনটি? বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রধান অর্থনৈতিক সম্পদ হচ্ছে ভূমি। প্রশ্ন 15, গ্রামীণ সমাজের মানুষেরা কোনটি আঁকড়ে থাকতে অধিক পছন্দ করে? গ্রামীণ সমাজের মানুষেরা তাদের ঐতিহ্য আঁকড়ে থাকতে অধিক পছন্দ করে। প্রশ্ন 16, কোনটি বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের প্রধান সম্পদ? এটা তো আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে ভূমি। পুঁথি, পাঠ, পালা গান ইত্যাদি কোন সমাজের এক অনন্য বৈশিষ্ট্য? ইত্যাদি হচ্ছে বাংলাদেশের গ্রাম সমাজের এক অনন্য বৈশিষ্ট্য। প্রশ্ন 18, নগর সংস্কৃতি কাকে বলে? নগর বা শহরের সাথে সম্পর্কিত সংস্কৃতিকেই বলে নগর সংস্কৃতি। প্রশ্ন 19, বাংলাদেশের শহুরে সমাজে কোন ধরনের পরিবারের প্রাধান্য লক্ষ্য করা যায়? বাংলাদেশের শহুরে সমাজে অনু বা একক পরিবারের প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রশ্ন 20, কোথায় মেয়েদের শিক্ষার হার অনেক বেশি? মেয়েদের শিক্ষার হার গ্রামের তুলনায় শহরে অনেক বেশি। প্রশ্ন 21, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি কাকে বলে? ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যেসব আচার আচরণ ও প্রথা পালন করে সেটাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বলা হয়। প্রশ্ন 22, নৃগোষ্ঠী বলতে কী বোঝো? নৃগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপবিভাগকে বোঝানো হয় যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে একই দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে। প্রশ্ন 23, বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কারা? চাকমা। প্রশ্ন 24, আদাম কাকে বলে? কতগুলো চাকমা পরিবারের সমন্বয়ে গঠিত পরিবারের চেয়ে বৃহৎ সংগঠনকে আদাম বলে। প্রশ্ন 25, মারমাদের আদি নিবাস কোথায়? আরাকানে। প্রশ্ন 26, বৈশাখী কী? চাকমারা চৈত্রের শেষ দুদিন এবং বৈশাখের প্রথম দিন বিজু উৎসব পালন করে, যা বৈশাখী নামে পরিচিত। প্রশ্ন 27, সাংস্কৃতিক ঐক্য কী? গ্রাম, শহর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতিকে বৈচিত্র্যপূর্ণ করেছে। একই সঙ্গে এই বৈচিত্র্যতা আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। গ্রাম, শহর ও উপজাতীয় সাংস্কৃতিক একত্রে মিলে যে নতুন রূপ ধারণ করেছে সেটাই হচ্ছে সাংস্কৃতিক ঐক্য। প্রশ্ন 28, শুদ্ধ স্বরের পাশাপাশি কোন স্বর চর্চা করা দরকার? সঙ্গীত সাধনার জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কোমল ও কড়ি স্বরের আরোহণ চর্চা করা দরকার। প্রশ্ন 19, ঐক্য কাকে বলে? ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবি আঁকার ভাষায় ঐক্য বলে। প্রশ্ন 30, ছবির উপাদানগুলো কী কী? ছবির উপাদানগুলো হচ্ছে রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর, আলো, ছায়া, অপূর্ণ। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক এবং বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, আচ্ছা আমরা হচ্ছে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি আলোচনা করছি, ঠিক আছে? নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির বইয়ের প্রথম অধ্যায়ের রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রশ্ন 1 হচ্ছে কি, বাঙালিকে মিশ্র জাতি বলা হয় কেন? বাংলাদেশে বসবাসরত জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় তেমন সুস্পষ্ট নয়, এর পেছনে বহুবিধ কারণ বিদ্যমান। বাঙালিদের মঙ্গোলয়েডের দ্রাবিড় গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেছেন, তবে তার এ তথ্য যথেষ্ট সমালোচিত হয়েছে। ডক্টর নিহার রঞ্জন রায়, রমেশচন্দ্র মজুমদার এ তথ্য গ্রহণ করেননি। আবার বিলাসশঙ্কর গুহ এবং অতুল সুর বাঙালিকে মিশ্রজাতি বলে উল্লেখ করেছেন। এ কারণেই সকল মতবিরোধ সাপেক্ষে বাঙালিকে শঙ্কর নবগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। প্রশ্ন 2, পাঠ্য বইয়ে দেওয়া স্বরের ব্যবহারে সারগাম অনুশীলন করব। সঙ্গীত সাধনার জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কোমল ও কড়ি স্বরের আরোহণ অবরোহণ চর্চা করতে হয়। আমরা গয়ের কোমল স্বর, যাকে সঙ্গীতের ভাষায় এভাবে লেখা হয়, তার স্বরগম চর্চা করব। স্বরের ব্যবহারে সারগম চর্চা, ঠিক আছে? আরোহণ আর অবরোহণের ক্ষেত্রে দেওয়া আছে। প্রশ্ন 3, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংস্কৃতি সম্পর্কে লিখো। বাংলাদেশের 3টি জেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত। জেলাগুলো হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এই 3টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তাসমূহের মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, মুরো, লুসাই, বোম, পাংখো, খুমি, চাক, খিয়াং প্রভৃতি। তাছাড়া এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীও বসবাস করে। পাহাড়ে বসবাসকারী প্রতিটি জনগোষ্ঠী তাদের নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য বজায় রেখে যুগ যুগ ধরে একে অপরের পাশাপাশি বসবাস করে আসছে। সবুজ পাহাড়ে বসবাসকারী এসব মানুষের বর্ণিল সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
তাঁত শিল্পে পার্বত্য জেলার বুনন শিল্পীদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও করণ কৌশল। রাঙামাটি পাহাড়ি তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ। তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে জুম চাষ এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংস্কৃতি। তাই তাদের নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজে জুমের বিষয়টি ফুটে ওঠে। পাহাড়ে বর্ষবিদায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে উৎসবের আয়োজন করে। বিজু, বৈশু, সাংগ্রাই, চাংক্রান, পই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নেয়। তাছাড়া পাহাড়ে বসবাস করা প্রত্যেকটি জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। প্রশ্ন 4, গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো। গ্রামীণ সংস্কৃতি: মাছ ধরা, কৃষিকাজ, কানামাছি ভোবো, গোল্লাছুট, বৌচি, কুতকুত, দাঁড়িয়াবান্ধা, মার্বেল, হাডুডু, মোরগ লড়াই, পালকি, ঘোড়ার গাড়ি, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, জারি গান, শাড়ি গান, গরু ছাগলের পাল, লুঙ্গি, গামছা, ফতুয়া, গেঞ্জি, হস্তশিল্প, টিনের ঘর, ছনের ঘর, টিউবওয়েল, নদী, খালবিল, বৈশাখী মেলা, নবান্ন উৎসব ইত্যাদি। নগর সংস্কৃতি: চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, শ্রমিক, টিভি, সিনেমা, থিয়েটার, কনসার্ট, উড়োজাহাজ, হেলিকপ্টার, আধুনিক গান, নৃত্য, শার্ট প্যান্ট, কোট, টাই, ব্লেজার, কলকারখানা, বিল্ডিং, প্রাসাদ, মনোরম স্থাপনা, ওয়াসার পানি, অফিস, আদালত, বাণিজ্য মেলা ইত্যাদি। ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি: কৃষিকাজ, মাছ ধরা, ছনের ঘর, গোলপাতার তৈরি ঘর, পশু শিকার, ঝুম চাষ, প্রাকৃতিক পানি ব্যবহার, নিজস্ব সংস্কৃতির পোশাক, বিজু, সাংগ্রাই ইত্যাদি। প্রশ্ন 5, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে, বুঝিয়ে লেখো। সংস্কৃতির সাথে সমাজের প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি জড়িত। অর্থাৎ মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, ধ্যান ধারণা, চিন্তাভাবনা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও অর্জিত কলাকৌশলের সমন্বয় হচ্ছে সংস্কৃতি। প্রত্যেক জাতির বা দেশের একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে যা তাদের পরিচয় বহন করে এবং তাদেরকে পরিচালিত করে। যেমন বাংলাদেশের সংস্কৃতি থেকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ভিন্নতর এবং এই দুটি সংস্কৃতি দুটি জাতির মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরে এবং স্ব পরিচয় বহন করে। সংস্কৃতি জানার মাধ্যমে জাতিকে জানা যায়। প্রশ্ন 6, মানবসৃষ্ট সব কিছুই সংস্কৃতি উক্তিটি বুঝিয়ে লেখো। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা কিছু সৃষ্টি করে তাই সংস্কৃতি। মানুষ জীবন ধারণ করতে চেয়ে যা কিছু করে তার সমষ্টি সংস্কৃতি। মূলত সংস্কৃতি বলতে মানুষের সার্বিক জীবন প্রণালীকে বোঝায়। সমাজবিজ্ঞানী জোন্স বলেন, মানবসৃষ্ট সব কিছু সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তার এই সংজ্ঞাটি অধিক তাৎপর্যপূর্ণ। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী যা সমাজ ও জাতির পরিচয় বহন করে। মন ও মননশীলতার পূর্ণতাই হচ্ছে সংস্কৃতির ভিত্তি। জোন্সের মতে মানবসৃষ্ট সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত, তাই বলা যায় উক্তিটি যুক্তিসঙ্গত। প্রশ্ন 7, শিক্ষার প্রসার ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারাকে কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। শিক্ষার প্রসার ক্ষুদ্র নিগোষ্ঠী জীবনধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ক্ষুদ্র গোষ্ঠীর সদস্যরা ক্রমান্বয়ে শিক্ষার ব্যাপারে সচেতন হচ্ছে। বর্তমানে তারা তাদের মাতৃভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষা আধুনিক শিক্ষাতেও শিক্ষিত হচ্ছে। উচ্চ শ্রেণীতে লেখাপড়া এবং পরবর্তীতে চাকরির ক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা থাকায় তাদের মধ্যে শিক্ষার গতিশীলতা বাড়ছে এবং তাদের জীবনমান উন্নত হচ্ছে। এসব সুবিধার কারণে বর্তমানে তাদের মধ্যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যাপক আগ্রহ দেখা যায়। এছাড়া শিক্ষার প্রসারের সাথে সাথে তারা তাদের আদি পেশা অর্থাৎ জুম চাষ ও কৃষিকাজ থেকে সরে এসে বৈচিত্র্যময় পেশায় সম্পৃক্ত হচ্ছে। প্রশ্ন 8, বাংলাদেশের নগর সংস্কৃতি তার সক্রিয়তা হারিয়ে ফেলছে কেন? পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের নগর সংস্কৃতি তার সক্রিয়তা হারিয়ে ফেলছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি শহরাঞ্চলে বিস্তৃত হয়ে নতুন রূপ ধারণ করেছে। নগরের বৈচিত্র্য, জটিলতা, ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নগর সংস্কৃতি নানা রূপ পরিগ্রহ করেছে। সেই সাথে বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশীয় নগর সংস্কৃতি যৌগরূপ লাভ করেছে। এই বিদেশি সভ্যতার প্রভাবে অনুকরণ প্রবণতা বৃদ্ধি পায়, এতে দেশীয় সংস্কৃতি দুর্বল এমনকি বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রশ্ন 9, ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতীয় বর্ষবিদায় এবং বর্ষবরণ সম্পর্কে বর্ণনা করো। ক্ষুদ্র নিগোষ্ঠী সমাজে বর্ষবিদায় ও বরণের কার্যক্রমগুলো জন উৎসবের রূপ নিয়ে থাকে। অঞ্চল ও জাতিভেদে বর্ষবিদায় ও বরণ উৎসবের নামগুলো আলাদা আলাদা। সমতলের কোচ ও হাজং ক্ষুদ্র নিগোষ্ঠীরা বর্ষবিদায় ও বরণকে বিহু বলে সম্বোধন করে। ভাওয়াল ও মধুপুর করে বর্মন নিগোষ্ঠীরা সন্ন্যাসী পূজা, গাজন, চড়ক পূজার মাধ্যমে চৈত্র সংক্রান্তি উদযাপন করে। আর মণিপুরীরা এই উৎসবকে বলে বিষ্ণু। সিলেট অঞ্চলে চা বাগানে ক্ষুদ্র নিগোষ্ঠীদের অনেকেই এই সময় পালন করে দণ্ডপদ। আর পার্বত্য চট্টগ্রামের চাকমারা বর্ষবিদায় ও বরণের এই উৎসবকে বলে বিজু। এই উৎসবকে মারমারা বলে সাংগ্রাই। রাখাইনদের ভাষায় এটি সাংগ্রেং। ত্রিপুরারা বলে বৈশু বা বৈশু, কোথাও বৈশু, তারা বলে বিষ। অন্যকে মোরা এই উৎসবের নাম দিয়েছে চানকান। আর চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীরা এই উৎসবকে বলে সাংগ্রাই। খিয়াং ক্ষুদ্র নিগোষ্ঠীদের অনেকেই এই উৎসবকে সাংলান বলে থাকে। বিজু চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। ফুল বিজু, মূল বিজু ও গজ্জা পজ্জা তিন পর্বে বিভক্ত। বিজু শুরু হয় 29 চৈত্র।
এই অনুষ্ঠান উপলক্ষে এদিন পাহাড়, টিলা, বন ও গ্রাম ঘুরে ঘুরে শিশু কিশোর ও বালিকারা সংগ্রহ করেন নানা ধরনের ফুল। ভাতচোরা ফুল বা সেই বেই ফুল ব্যতীত বিজু জমে না। ভাতচোরা ফুল বিজুর সময়ে ফোটে বলে অনেকে একে বিজু ফুলও বলে থাকেন। সংগৃহীত ফুল নদী বা ছড়ার পাড়ে পূজা করে জলে ভাসিয়ে দেওয়া হয়। এদিন ঘরবাড়ি ফুল দিয়ে সাজানো হয়। ফুল বিজুর পরদিনই শুরু হয় মূল বিজু। এদিনে চাকমা বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের রান্না হয়। বিজু উৎসবে এসবের ভিতর বিজুর পাজন বা এক ধরনের মিশ্র সবজি হলো সবার কাঙ্ক্ষিত খাবার। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আমরা আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা যারা তখন ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।